মুসলমানদের স্বীকৃতি তাহলে মুসলমানদেরকে আমরা স্থায়ীভাবে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবো। 1882 সালে মিশরের যে মিশন শুরু হয়েছিল, 1835 সালে ভারতে সেটা শুরু হয়েছিল। আপনারা মেকলের নাম শুনেছেন। মেকলের শিক্ষানীতি কি ছিল? মেকলের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি ছিল যে মুসলমানদেরকে এমন ভাবে এমন শিক্ষা প্রদান করতে হবে যে শিক্ষার মাধ্যমে তারা রক্তে মাংসে যদিও ভারতীয় হয় কিন্তু চিন্তা চেতনায় মন মানসিকতায় দৃষ্টিভঙ্গি কালচার হবে তারা ব্রিটিশদের গোলাম। সেই ব্রিটিশদের গোলামের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে মেকলের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে 1947 সালে এই ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মেকলের যে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখনো বের হতে পারি নাই। 1972 সালে, 1982 সালে, 1987 সালে, 1996 সালে, 2001, 2003, 2014, 2022 মোট 8 বার শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার শিক্ষা কমিশনের মূল দৃষ্টিভঙ্গি ছিল সেই মেকলের শিক্ষানীতি। কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই শব্দ পরিবর্তন করলে হবে না। ব্রিটিশদের যে শিক্ষার জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্ব হলো মানবীয় যে পঞ্চেন্দ্রিয়, এর ভিত্তিতে জ্ঞান তৈরি হবে। কিন্তু ইসলাম বলে শুধু মানবীয় জ্ঞান তত্ত্বে, শুধু মানবীয় পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে নয়, ওহী, কুরআন এবং মানবীয় পঞ্চেন্দ্রিয়ের সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, সেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের হাতে মুফাজ্জলরা নির্মমভাবে নিহত হবে না। এই জন্য আমরা এই সরকারকে বলতে চাই, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্রদেরকে বলতে চাই নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা ব্রিটিশদের গোলামীর শিক্ষা ব্যবস্থা চাই না, আমরা মেকলের শিক্ষানীতি চাই না, আমরা এই বাংলাদেশের হাজার বছরের বাংলাদেশের ঐতিহ্যকে সামনে রেখে কিন্তু প্রকৃত অর্থে আমরা গোলামীর চিন্তা থেকে বের হতে পারবো না। ইসলামী খেলাফত দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। সংগ্রামী ছাত্র জনতা, শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুশাররফ হুসাইন লাবী। বিগত আন্দোলন সংগ্রাম এবং সকল আন্দোলন সংগ্রামে এটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে যে এদেশের ছাত্র সমাজ, এদেশের অধিকাংশ ছাত্র সমাজ তারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায়। বিগত আন্দোলনেও এটা প্রমাণিত হয়েছে আমাদের ছাত্র সমাজ তারা ধর্ম বিরোধী নয়, আমাদের ছাত্র সমাজ তারা তাওহীদ বিরোধী নয়, আমাদের ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামেও তারা নামাজকে ভুলে যায় না, আমাদের ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামের মধ্যেও তারা ধর্মীয় চেতনাকে ভুলে যায় না, যার ফলে
ব্যবস্থা চায়, তারা ধর্মভীরতাকে ভালোবাসে, তারা ক্ষুধা প্রেমকে ভালোবাসে। এদেশের 98% মানুষ তারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায়। সুতরাং আমরা বলতেই পারি বাংলাদেশের 98% মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়করণ করতে হবে। এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতা করতে হবে। এদেশের স্কুল, কলেজে কোরআনী শিক্ষা ব্যবস্থাকে বাধ্য করতে হবে। কোরআন সুন্নাহর আলো ছাত্র সমাজের মধ্যে জানতে হবে। যদি এদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের আলো, সুন্নাহর আলো জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে আর কোনো রাহাজানি, আর কোনো খুন খারাপি আমরা দেখব না। সুতরাং আমার 1 নম্বর দাবি হলো শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়করণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে বাধ্য করতে হবে। দ্বিতীয় কথা হলো, একদিকে যেমন ধর্মীয় শিক্ষাকে বাধ্য করতে হবে, অপরদিকে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় বিজাতীয় এবং ধর্মহীন, ধর্মবিরোধী কোন শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই না। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় দারুইনের কোন মতবাদ দেখতে চাই না। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার বাদের মতো কোন কুসংস্কৃতি আমরা দেখতে চাই না। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী কোন শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় কোন নাস্তিকবাদ দেখতে চাই না। সুতরাং এদেশের শিক্ষা ব্যবস্থাকে সকল ধরনের ধর্মহীনতা এবং ধর্মবিরোধী সকল শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল, ধর্মীয় এবং কোরআন ভিত্তিক, জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুপরিবেশ নিশ্চিত করতে হবে। এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। সংগ্রামী ছাত্র জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা জাকির হুসাইন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জাকির হুসাইন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আজকের এই শিক্ষা সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমাদের সম্মুখে সুস্পষ্ট এবং দিবক্ষণ সুস্পষ্ট হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে আবার হত্যা, আর সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটিতে রিসেন্টলি যে হত্যাকাণ্ড ঘটেছে এবং আর বড় একটি ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই সমস্ত হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে পশ্চিমাদের ছাপিয়ে দেওয়া এই শিক্ষা ব্যবস্থা কিছু অক্ষরগান দিতে পারলেও তারা প্রকৃত মানুষ উপহার দিতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ জন্ম হয়েছে 50 বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশ যারা শাসন করেছে তারা এই সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা তারাই শাসন করেছে। আজকে আমরা শাসক গোষ্ঠী থেকে কি দেখতে পেয়েছি? আজকে তারা তাদের সুশিক্ষা না থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে আমাদের বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। এর অন্যতম কারণ হচ্ছে আজকে আমাদের দেশকে যারা পরিচালনা করেছে তাদের মধ্যে তারা যে শিক্ষা শিক্ষিত হয়েছিল সেটা মূলত মানুষকে আসল মানুষে পরিণত করার শিক্ষা নয়। এই জন্য আজকে আমরা যদি আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই, আমাদের বাংলাদেশের মানুষকে
প্রকৃত মানুষ হিসেবে গড়তে চাই, তাহলে শুধু আমাদেরকে আজকে চাপিয়ে দেওয়া, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সেই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে ইসলামী শিক্ষায় সমন্বিত করে আমাদের কল্যাণকামী একটি রাষ্ট্রকে গঠন করতে চাই। তাহলে ইসলামী শিক্ষায় সমন্বিত করে সুন্দর একটি শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করতে হবে। আজকের এই শিক্ষা সমাবেশ থেকে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি। এই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা সমন্বয় করে আগামী বাংলাদেশ যাতে কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উপস্থিতি একটি মোবাইল পাওয়া গিয়েছে, আমরা স্টেজের পিছন থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে দিব। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ সাকিব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام নন ক্যাম্পাস ভিত্তিক বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত নতুন বাংলাদেশের স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু, উপস্থিত অনুজ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপস্থিত খেলাফত ছাত্র মজলিসের সাবেক এবং বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের আনাচে কানাচে থেকে আগত সকল কর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা যদি বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে চাই, সংক্ষেপে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, এই শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল ব্রিটিশদের হাত ধরে। সেই ব্রিটিশরা চেয়েছিল এই দেশের, এই উপমহাদেশের মানুষদেরকে ব্রিটিশদের প্রজাদাসে পরিণত করতে। ব্রিটিশরা চেয়েছিল আমাদেরকে তাদের কেরানি বানাতে। আর 2000 শতাব্দীর পরে এসে যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়ার সুযোগ হয়েছে, তখন এই বাংলাদেশের সর্বনিকৃষ্ট ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার নেতৃত্বে তার শিক্ষামন্ত্রী দীপমণি যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল, তা ছিল আমাদেরকে ভারতের দাস পরিণত করার জন্য। তাই আজকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ আজকে ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হয়েছে। নতুন এক মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা যেমনি ভাবে ব্রিটিশদের কেরানি হতে চাই না, ভারতীয়দের দাস হতে চাই না, আমরা এক স্বাধীন সত্তা নিয়ে বাংলাদেশে এক স্বাধীন শিক্ষা ব্যবস্থা দেখতে চাই। সেই সাথে আজকের এই সমাবেশ থেকে আমি স্পষ্ট দাবি জানাতে চাই, শিক্ষার মূল হলো শিক্ষক। আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় রাহবার, এদেশের হাজার লক্ষ কোটি আলেমের ওস্তাদ, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু দীর্ঘ 3 বছর যাবত কোন ধরনের অপরাধ ছাড়া সম্পূর্ণ বিনা অপরাধে ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী থেকেছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদের শিক্ষকদের জন্য শিক্ষক সুরক্ষা আইন করতে হবে। কোন শিক্ষককে বিনা বিচারে এভাবে দীর্ঘকাল কারাবন্দী করে রাখা যাবে না। কোন শিক্ষককে কোন ধরনের ওয়ারেন্ট ছাড়া মন চাইল তুলে নিয়ে গেলাম, এই বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই না। তাই আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, একদিকে যেমনি ভাবে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, সেই সাথে আমাদের শিক্ষকদেরও সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। নাসরুম মিনাল্লাহি
শিক্ষাকে উপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে উপস্থিত আমাদের শ্রদ্ধা মাজলুম বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা মামুনা সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ। সময় কম, বেশি কথা বলবো না, একদম দ্রুত পয়েন্টে কয়েকটি কথা বলবো। আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে ইসলামী শক্তির যে ভূমিকা, বিশেষ করে ইসলামিক ছাত্র সংগঠনগুলির যে অবদান, সেটি কখনোই অস্বীকার করার সুযোগ নেই। তবে এটিকে আমরা যদি একেবারে ইসলামী বিপ্লব মনে করি, সেটিও ঠিক হবে না। আজকের রাষ্ট্র যারা চালাচ্ছেন, যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি অথবা যারা উপদেষ্টা হয়েছেন, আমরা আসলে আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে তাদের কর্মকাণ্ড বা তাদের ব্যক্তিগত ফিলোসফির অনেক দূরত্ব দেখতে পাচ্ছি। যে যারা ইসলামী শক্তি, আমরা যারা এই আন্দোলনকে সফল করার জন্য ছিলাম, যাদের রক্তে জমিন আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাদের দাবি যেন সরকারের উপর যথাযথ চাপ প্রয়োগ করার মাধ্যমে সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে সহযোগিতা করে, সেই জায়গায় আমাদের একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। আমি আরও দু একটি পয়েন্ট একটু স্পেসিফিক বলবো। তার অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি পয়েন্ট হচ্ছে, আপনারা জানেন যে বিগত সরকারের যে বই পুস্তক তারা পাবলিশ করেছে, যে শিক্ষা কারিকুলাম চালিয়েছেন, সেটি রিভিউ করার জন্য গত 15 তারিখে একটি কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই 10 সদস্যের কমিটির মধ্যে কোনো আলেমকে রাখাই হয়নি এবং যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যক্তিগত ফিলোসফির সাথে জাহাদির তাহজির তামাদ্দুনে অনেকের সাথেই যায় না। এরকমের 10 জন সদস্য নিয়ে এই কারিকুলাম রিভিউ কমিটি করা হয়েছে, যেখানে আইদার আলেমদের পক্ষ থেকে এবং প্রো ইসলামিক যারা গবেষক, যারা যোগ্য মানুষ আছেন, তাদের অন্তর্ভুক্তি করা হোক অথবা এটি পুনর্গঠিত করা হোক। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে সুস্পষ্ট দাবি জানানো প্রয়োজন, এই কারিকুলাম এবং পাঠ্যসূচি রিভিউ কমিটি যেন পুনর্গঠন করা হয়। উম্মার বৃহত্তর স্বার্থে এই সময় উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা আমরা সবাই অনুভব করছি, কিন্তু এটার জন্য প্র্যাকটিক্যাল কোনো রোড ম্যাপ করার জন্য আমি আল্লামা মামুন সাহেবের নেতৃত্বে বলবো যে একটি বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করা হোক, যারা সকল ধর্মের আলেমদের সাথে বসবে, তাদের কথাগুলি কিভাবে সমন্বয় করা যায় তার জন্য প্র্যাকটিক্যাল রোড ম্যাপ তৈরি করবেন। আমরা শুধু মাঠে ময়দানে চিল্লালে এই উম্মার ঐক্য হবে না। এটি কত কঠিন কাজ এটা আমরা সবাই জানি। আমি ব্যক্তিগতভাবে গতকালকে জয়েন করেছি ওলামা সাহেব আইমা পরিষদের প্রোগ্রামে। আপনারা জানেন এটি আরেকটা সংগঠনের ব্যানারে। আমি জুমার খুতবা দিয়েছি আজকে সাহাবী মসজিদে, এরপরে আপনাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি, কারণ আমি উম্মার। আমি কোনো দলের না, আমি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির না। এবং আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে অন্যতম একটি বড় সিরাত মাহফিল অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকালকে, যেখানে ধর্ম উপদেষ্টা এবং শাহেখ আহমদুল্লাহ ভাই সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন, যেটা আমাদের ঐক্যের আরেকটি রিফ্লেকশন। এই ক্যাম্পাসে আমাদের নামাজ পড়তে হয়েছে বাথরুমে লুকিয়ে। আমার তো এখানে পড়াশোনা শেষ করা কঠিন ছিল, আল্লাহ কবুল করেছেন বলে এখনো এখানে সম্মানের সাথে আছি। উম্মার ঐক্যের সময়ের প্রয়োজনীয়তাকে আমরা বাস্তবে দেখতে চাই। সেই বাস্তবায়নের জন্য আমাদের নেতৃবৃন্দদের কাছে আমাদের আহ্বান, কিভাবে এটি সম্ভব হবে, প্র্যাকটিক্যালি তার একটি রূপরেখা তৈরি করুন। শুধু মাঠে ময়দানে কথা বলে এই কাজ হবে না। আজকে উম্মা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যে ইসলামের ফোর্স যে যেখানে আছি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার জন্য আগামী দিনে প্রকৃতপক্ষে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে কাজ করবো। আপনারা প্রস্তুত আছেন কিনা? এইখানে মাসলাকের ব্যাপার, আকীদার ব্যাপার, মানহাজের ব্যাপার আল্লাহর রাস্তায় কেউ আনবেন না। এই ঐক্য রাজনৈতিক ঐক্য, এই ঐক্য আকীদার ঐক্য না, এই ঐক্য মাসলাক মানহাজের ঐক্য না, এই ঐক্য শুধুমাত্র আকীদার ঐক্য না, শুধুমাত্র রাজনৈতিক ঐক্য। এবং সেই ক্ষেত্রে আমাদের উচিত আমাদের পরাজিত পলায়নকৃত শেখ হাসিনার কাছ থেকে শিখা। তিনি তার বাবার হত্যাকারীদেরকে ক্যাবিনেটে নিয়ে
লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভেঙে ফেলো আজ খাকের মমতা, আকাশে উঠেছে চাঁদ, দরিয়ার বুকে দামাল জোয়ার, ভেঙেছে বালুর ভাত। ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি জিন্দাবাদ। সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি মৌলানা জাহিদুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় ছাত্র সমাজ, আজকে আমরা এমন একটি স্থানে শিক্ষা সমাবেশ করতে যাচ্ছি। আমরা জানি আজ থেকে প্রায় 10 বছর পূর্বে নাস্তিকবাদী শক্তি এই স্থান থেকেই ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিল। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে ফ্যাসিবাদের দোসর সেই নাস্তিকবাদী শক্তিকে আমরা বলতে চাই, আজকে নতুন বাংলাদেশে তোমরা তাকিয়ে দেখো, যেখান থেকে তোমরা ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলে, আজকে সে সমস্ত স্থান থেকে, সে সমস্ত ভার্সিটি থেকে আজকে ইসলামের বিজয় নিশান উদ্দিনের জন্য লাখো লাখো ছাত্র জনতা আজকে প্রস্তুত হয়ে গিয়েছে। সংগ্রামী ছাত্র ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হলেও একটি স্বাধীন জাতিসত্তা আজকে আমরা তৈরি করতে পারিনি। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে তার কোনো শিক্ষানীতিতে মানুষের মানবিক গুণাবলী অর্জনের জন্য যে সিস্টেম রাখা দরকার ছিল, শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে সেখানে আজকে বাস্তবায়ন করা হয়নি। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আজকে নতুন বাংলাদেশের যারা দায়িত্ব নিয়েছেন, আপনার রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা একটা কথাই বলতে চাই, আপনি রাষ্ট্রকে সংস্কার করতে চান, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাতি ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা। রাষ্ট্রকে সংস্কার করতে চাইলে আপনাকে সেই পন্থায় সংস্কার করতে হবে যে পন্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে সংস্কার করেছিলেন। আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চান, সমাজকে সংস্কার করতে চান, অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে চান, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেই কথাকে আপনাকে মনে রাখতে হবে যে কোনো কিছু সংস্কার করা সম্ভব নয়, শুধুমাত্র ওই পদ্ধতিতেই আপনার সকল কিছু সংস্কার সম্ভব যে পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ সকল কিছু সংস্কার করেছেন। তাই আজকে আপনারা সংস্কার যে সমস্ত কমিটি করেছেন, আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটি কমিটিতে বিজ্ঞ আলেম ওলামাদেরকে যুক্ত করে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গায় সংস্কার করেছিলেন। আগামী দিনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দেশের কল্যাণে যে কোনো ভূমিকা পালনে তারা সচেষ্ট থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষা সমাবেশে আমাদের মাঝে দেশ বরেণ্য অনেক অতিথি উপস্থিত হয়েছেন। বিশেষ করে উপস্থিত হয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সহসভাপতি মাওলানা নাজমুল ইসলাম শাকির, ঢাকা জেলা উত্তরের দপ্তর সম্পাদক মাওলানা মাহবুবুল হক, ঢাকা মহানগর যুব মজলিস ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগরীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, মজলিস আমিরের সদস্য মুফতি নিয়ামতুল্লাহ আমিন সহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যুব মজলিসের সকল নেতৃবৃন্দের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। সকলের প্রতি আমরা আবারও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, শিক্ষা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, এই শাহবাগ চত্বর অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আজকে আমাদের খুব মনে পড়ছে 2021 সালে সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের নেতৃত্বে ভারতীয় পেইড এজেন্ট অপরাধ কি ছিল? তাদের দাবি ছিল মাওলানা মামুনুল হক কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উচ্ছেদের কথা বলেছেন। সেদিন মাওলানা মামুনুল হকের কথা ভালো লাগে নাই। তিনি বলেছিলেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম নেতা, তার ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে তার কবরে কোনো সওয়াব পৌঁছবে না, বরং তার শাস্তি হবে। এতটুকু কথাই উনি বলেছিলেন। এই জন্য আলেম ওলামাদের বিরোধিতা করেছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব। এখন তো আপনি সিলেট দিয়ে পলাতে চেষ্টা করেছেন, এখন মিন্টুরের সাবেক হারুন সাহেবের কার্যালয়ে আছেন। আসুন দেখে যান আপনার শাহবাগ চত্বরে কি হচ্ছে এখন। 2 নম্বর কথা, 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে প্রায় 2 শতাধিক মামলা হয়েছে। এই মামলাগুলো সরকার 83,000 আসামি করেছে। 2 শতাধিক মামলায় হেফাজতের 83,000 নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বুঝে আসে না, এই জুলাই বিপ্লবের পর এতদিন চলে গেল, এখনো হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সময়সীমা বেঁধে দিয়েছেন। আমরা আশা করি হেফাজতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হেফাজতে ইসলামের নামে দায়ের করা 2 শতাধিক মামলা সরকার আপিল না হওয়ার শর্তে প্রত্যাহার করতে হবে। এই মামলা আজকে আপনারা প্রত্যাহার করবেন, পরবর্তীতে এই মামলায় আবার আপনারা এই মামলা উজ্জীবিত করার জন্য আবার আপিল করবেন। সেই আপিলের ভিত্তিতে আবার এই 83,000 নেতাকর্মীর নামে আপনারা সেই মামলাকে চলমান রাখবেন। আমরা সেই সব মামলায় এইভাবে প্রত্যাহার চাই না। আপিল না হওয়ার সাথে অবিলম্বে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে 2 শতাধিক মামলা দায়ের করা হয়েছে, এই মামলাগুলো আমরা অবিলম্বে প্রত্যাহার চাই। 3 নম্বর কথা, আজকে যারা আওয়ামী দোসর হিসাবে এখন মাঠের ময়দানে আছেন, আপনারা যদি পুনর্বার রাজপথে বের হওয়ার চেষ্টা করেন, এই ছাত্র সমাজ আপনাদেরকে দেখে নেবে। আওয়ামী কোন দোসর বাংলাদেশে আগামীতে আর কোনদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এটাই আমাদের শেষ কথা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভাবনাময়ী ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত আছেন আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আপোষহীন মেধাবী মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস শায়েখ মাহমুদ হাফিজাহুল্লাহ। আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ আজকের আমাদের মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সারা দেশ থেকে আগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে 2টো কথা বলতে চাই। সর্বপ্রথম কথা, আজকে কেন আমরা স্বাধীন শিক্ষা প্রণয়নের দাবিতে এখানে শিক্ষা সমাবেশ করছি। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে 53 বছর অতীত হয়ে গিয়েছে। এর আগে 1947 সালে আমরা ব্রিটিশ থেকে এই দেশকে ভারতবর্ষকে মুক্ত করেছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে ব্রিটিশ আমাদেরকে প্রায় 200 বছর শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। সেই ব্রিটিশ আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা আমরা এখনো ছাড়তে পারি নাই। ব্রিটিশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি, ভারতবর্ষের মানুষ রক্তে মাংসে কালারের ভারতবর্ষের মানুষ হবে, কিন্তু যাদের চিন্তা চেতনা মগজে লালন করবে ইংরেজ, তারা ইংরেজদের গোলামি করবে। দুঃখের সাথে বলছি, দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও
আমরা স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই। আমরা বারবার বলছি শিক্ষাতে নৈতিকতা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, আদর্শের কথা বলছি, আদর্শের কথা বলল গুরুত্ব দিতে হবে, ধর্মীয় শিক্ষার কথা গুরুত্ব দিতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আজকে শিক্ষা সমাবেশ করছি, এর সামনে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি ক্ষণে ক্ষণে বাড়ি বাড়ি যে সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে এইরকম ভেসে উঠে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। এখানে মেধাবী ছাত্র আবু বকরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্ররা। কেন করেছে? তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই। এর সামনে একটু অগ্রসর হলে আমরা দেখবো সেখানে বুয়েট ইউনিভার্সিটি, সেখানে আবরার বাহাদের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? কোন শিক্ষিত নয়, এদেশের শিক্ষিত ছাত্র সমাজ করেছে। কারণ তাদেরকে শিক্ষিত করেছি, কিন্তু তাদেরকে আমরা মূল্যবোধের শিক্ষা দিতে পারি নাই, নৈতিকের শিক্ষা দিতে পারি নাই, ধর্মীয় শিক্ষা দিতে পারি নাই। আমরা দেখেছি এর পূর্বে জগন্নাথ ভার্সিটির সামনে এরকম একজনকে পিটিয়ে কুপিয়ে মানুষের সামনে তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে হত্যা করেছে। কারা করেছে? সেই জগন্নাথ ভার্সিটির মেধাবী ছাত্ররা। কেন করেছে? তাদেরকে আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি না। প্রিয় শিক্ষিত বন্ধুগণ, এই জন্য আমরা বলছি শিক্ষার সাথে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। অন্যদিকে আজকে আমাদের দেশের হাজার হাজার শিক্ষিত বেকার বেকার আর দেখছি বিদেশি অনেক নাগরিক আমাদের দেশে এসে চাকরি করছে, অথচ আমার দেশের মেধাবী তরুণেরা, শিক্ষিত তরুণেরা রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, দিন মজুরের কাজ করছে। আজকে যদি আমরা তাদেরকে কর্মের সাথে মিলিত কোনো শিক্ষা তাদেরকে শিক্ষিত করতে পারতাম, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান অর্জন করতে পারতাম। আজকে যেখানে আমাদের এই জনশক্তিকে আমরা যদি এরকম সুন্দর একটা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারতাম, তাহলে আমাদের বিদেশ নির্ভর হতো না। বিদেশ থেকে ভাড়াটে লোক এনে আমাদের দেশের কল কারখানা, মেল ফ্যাক্টরি, রাস্তাঘাট, কালভার্ট সেতুর জন্য ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগতো না। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষুদ্রভাবে একটা আহ্বান করতে চাই। এর আগে আমাদের উপস্যার বলেছেন যে শিক্ষা প্রণয়নের জন্য, সংশোধনের জন্য আপনারা যে কমিটি করেছেন, অতি সত্বর সেই কমিটি সংশোধন করুন। দেশের মেধাবী আলেম আল্লামা মাহমুদ হক সহ যে সমস্ত উলামায়ে কেরাম দেশ জাতি নিয়ে চিন্তা গবেষণা করেন, সর্বাধিক দিয়ে শিক্ষিত এরকম আলেমদেরকে আপনারা সেই শিক্ষা কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত করুন এবং এদেশের বেকার যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। নতুবা দিন দিন আমাদের পদস্খলন, এদেশে যেভাবে আপনার ঘুষ, খুন, রাহাজানি এবং যুবকরা যেভাবে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এই পথ থেকে বেরোনো সম্ভব হবে না। এই জন্য তাদেরকে দরকার নৈতিক একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এদেশের উলামায়ে কেরামের সমন্বয়ে শিক্ষা একটি সিলেবাস প্রণয়ন করার জন্য উদাত্ত দাবি জানিয়ে, আহ্বান জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের এই রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমি দাবি জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসান আজ-জালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের মহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন সারা নির্যাতিত মজলুম জননেতা, লক্ষ লক্ষ তরুণের হৃদয় স্পন্দন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম মহাসচিব মাওলানা মাহমুদুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, আমার আত্মীয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উপস্থিত সাথী ভাই ও বন্ধুগণ, আমি বলতে চাই এই শাহবাগের মাটি গাদ্দারি করে না। এই শাহবাগে 2013 সালে আমির ইজ্জতকে সিরিমিনি খেলার জন্য গণতান্ত্রের মঞ্চ তৈরি করেছিল। তারা একটা ভিন্ন এজেন্ডা নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল। আজকে তাদের হাত
যাবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, 2024 সালের ফ্যাসিস্ট সরকারের সর্বপ্রথম যে আন্দোলন শুরু হয়েছিল এই শাহবাগের মাটি থেকে শুরু হয়েছিল। আগামী দিনে যদি কোন স্বৈরাচার ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে চায়, শাহবাগের এই মাটির থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। আমরা বিগত 15 বছর খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস বিভিন্নভাবে চেষ্টা করেছি শাহবাগে আমাদেরকে আন্দোলন করার স্পেস দেওয়ার জন্য। বিগত সরকার আমাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা শাহবাগের ময়দানে নেমেছি, ভবিষ্যতেও যে কোনো দাবি নিয়ে শাহবাগের ময়দানে আমরা অবতীর্ণ হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিগত সরকার এই শিক্ষা জাতীয় মেরুদণ্ডকে ভেঙে খান খান করে দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলকভাবে বিতরণের সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, কিন্তু সফল হতে পারে নাই। আজকে সমাজের বিভিন্ন স্তরের সংস্কার চলছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে, যেখানে আলেমদের প্রতিনিধি নিযুক্ত রাখতে হবে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি মর্মান্তিক হত্যা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত 15 বছরে সারা দেশে যত ছাত্র হত্যা হয়েছে সকল ছাত্র হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন চুপ করে তিনি বাংলাদেশে ঢুকে যাবেন। আমি বলতে চাই, চুপ করে বাংলাদেশ থেকে তারা ভারতে ঢুকতে চেয়েছিলেন, তাদেরকে দেশের ছাত্র জনতা আটক করেছে। শেখ হাসিনা আপনিও যদি ঢুকতে চান, ছাত্র জনতা আপনাকে রেহাই দেবে না, আপনি সাহস করবেন না। সময় হলে বাংলাদেশের জনগণ আপনাকে ফিরিয়ে আনবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে খেলাফত ছাত্র মজলিস সংগ্রামী ভূমিকা রাখা উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল্লাহ ফাতুল কারীম। শিক্ষা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন মাওলানা দাউদ আমিন। السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের এই শিক্ষা সমাবেশে প্রধান সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হক, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় ছাত্র ভাই, আজকের প্রতিপাদ্য শিক্ষাকে উপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ের দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশ। উপনিবেশায়ন এটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার আগে উপনিবেশবাদ এটা বুঝতে হবে। উপনিবেশবাদ কি? ব্রিটিশরা যখন 200 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল, তখন তারা একটা উপনিবেশবাদ, অন্য জাতি যখন কোনো জাতির উপর আগ্রাসন করে স্বাধীনতা হরণ করে তাদের উপর যে ব্যবস্থা চালু করে তার নাম হল উপনিবেশবাদ। আজকে বাংলাদেশের প্রায় 70 বছরের বেশি স্বাধীন হয়েছে 1947 থেকে। দুঃখজনক ঘটনা হলো এখনো ব্রিটিশের উপনিবেশবাদ কি শিক্ষায়, কি সংস্কৃতিতে, কি আইন ব্যবস্থায়
কি অর্থ ব্যবস্থায় সব জায়গায় বিরাজমান। আমরা কোথায় কাগজে কলমে স্বাধীনতা পেয়েছি? 47 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছি, 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি। প্রশ্ন হলো, আমাদের উপনিবেশবাদ কি শেষ হয়ে গেছে? যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা প্রণয়ন করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ভারত উপমহাদেশের বহাল থাকে, এটা হলো আমাদের জিজ্ঞাসার বিষয়। যে ব্যবস্থা দিয়ে আমাদেরকে দাস বানিয়ে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল, চাকর বাকরের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা দেশে চালু করেছিল। বাংলাদেশের নেতৃত্বে যারা এসেছে তারা সবাই ব্রিটিশের গোলাম ছিল, তারা পাকিস্তানের গোলাম ছিল। আজকে 24-এর স্বাধীনতার পরে এই শিক্ষা বাংলাদেশে চলতে পারে না। আমার ভাইরা, আজকে আমরা দাবি করি কর্মমুখী এবং একমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই। বাংলাদেশে আজকে 3টি ধারার শিক্ষা ব্যবস্থা আছে। আমরা বলতে চাই, দেশের মানুষের মনোভাব 92% মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের সাথে সমন্বয় রেখে কর্মমুখী একমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, আমি আজকে বক্তব্য দিতে আসি নাই, শুধু আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে এসেছিলাম। আমি যতটুকু আশান্বিত হয়েছি, আমি কিছুটা হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়েছে আপনারা আজকের এই রৌদ্রে ক্লান্ত, আপনাদেরকে আরো উজ্জীবিত হতে হবে, আরো শানিত হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রদের যে সমন্বিত একটা রূপরেখা জাতির সামনে এসেছে, তাকে আরো শানিত করার দায়িত্ব আপনাদের সংগঠন। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা যদি গোটা বাংলাদেশের সর্বসেক্টরে কাজ করতে পারেন, বাংলাদেশে ইসলামী খেলাফত হবে। আল্লামা মামুনুল হক আজকে কাজ করে যাচ্ছেন, তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। ফেসিবাদের আমলে যে ষড়যন্ত্র হয়েছিল সেটা এখনো বন্ধ হয় না। ফেসবুকে তার নাম লিখলে এখনো রেস্ট্রিকশনের শিকার হয়। কথা ঠিক না বেঠিক? আমরা জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের যারা আজকে ফেসবুক কর্তৃপক্ষ আছে, পিটিআরসিতে যারা দায়িত্ব পালন করে, তারা কি ফেসিবাদের দালাল কিনা? পরিষ্কার কথা, মৌলানা মামুনুল হকের নামে ফেসবুকে যে রেস্ট্রিকশন আছে তাকে উঠিয়ে দিতে হবে, আর না হয় ফেসবুকের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে। ছাত্র ভাইদেরকে বলছি, এই গ্রীষ্মে কাতর হলে চলবে না। ঝড় তুফান সব কিছু মোকাবেলা করে আল্লাহর দিনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আমাদের সহায়।